আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। আজকে এই একটা ক্লাসের মাধ্যমে ভাইয়া আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের একদম বেসিক থেকে শুরু করে যতটা ডিটেলসে শেখা যায় ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা বিষয়কে ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের এই একটা ক্লাস যদি ভাইয়া তুমি করতে পারো ইনশাআল্লাহ এখান থেকে তোমার যত বেসিক বলো, সিকিউ বলো বা এমসিকিউ বলো, প্রতিটা বিষয়কে আমরা ইনশাল্লাহ কভার করে দেবো। তো ভাইয়া পুরোটা সময় জুড়ে আমি থাকবো, নাজমুল ভাইয়া তোমাদের সাথে। তো চলো ভাইয়া তাহলে শুরু করা যাক। রাদারফোর্ড পরমাণু মডেল। প্রথমে ভাইয়া আমরা শিখবো পরমাণু মডেল জিনিসটা আসলে কি। পরমাণু কি ভাইয়া? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এটা তো আমরা জানি ভাইয়া, এটাকে বলে পরমাণু। এখন পরমাণু মডেল ব্যাপারটা কি আসলে ভাইয়া? এই টার্মটা আসলে কি? পরমাণু মডেল ব্যাপারটা হচ্ছে যে পরমাণু দেখতে কিরকম, পরমাণুর ভিতরে কি আছে। আমরা জানি পরমাণুর ভিতরে নিউক্লিয়াস আছে, কক্ষপথ আছে, কিন্তু সেটা কিভাবে আছে, সেই সংশ্লিষ্ট সম্পর্কে, যে পরমাণু দেখতে কিরকম, পরমাণুর মধ্যে কি কি আছে, সেগুলো কিভাবে আছে, ইলেকট্রনগুলো কিভাবে আছে, প্রোটন নিউট্রনগুলো কিভাবে আছে, এই যে পরমাণু সংশ্লিষ্ট যে মডেল, সেইটাই হচ্ছে পরমাণু মডেল নামে পরিচিত। ওকে ভাইয়া, পরমাণু মডেলটা আমরা ক্লিয়ার হলাম। এখন বিজ্ঞানী রাদারফোর্ড যে পরমাণু মডেল দিয়েছেন সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল হিসেবে পরিচিত। একভাবে বিজ্ঞানী বোর যখন দিয়েছেন সেটা বোরের পরমাণু মডেল হিসেবে পরিচিত। সেটা আমার আজকের ক্লাসের বিষয়বস্তু না, সেটা আমরা পরের ক্লাসে শিখবো ইনশাল্লাহ। বাকি রাদারফোর্ড যেই পরমাণু মডেলটা দিয়েছেন সেটা রাদারফোর্ডের পরমাণু মডেল হিসেবে পরিচিত। এখন বিজ্ঞানী রাদারফোর্ড কত সালে পরমাণু মডেলটা দিয়েছিলেন? ভাই প্রত্যেকটা বিষয়কে আমার সাথে তোমাদের নোট করে তুলতে হবে। তোমরা যদি শুধু ক্লাস দেখো, নোট না তুলো, তাহলে কিন্তু ভাইয়া ক্লাসে ভালো ফলাফল করতে পারবে না। যেন ভাইয়া নোট খাতা নিয়ে প্রত্যেকটা বিষয়কে নোট করে করে বুঝে বুঝে আগাতে হবে। আচ্ছা, তো বিজ্ঞানী রাদারফোর্ড সাহেব কত সালে মডেলটা দিয়েছিলেন? আমরা সেটা লিখি, রাদারফোর্ড পরমাণু মডেল দেয়া হয় কত সালে ভাইয়া? 1911 সালে। এটা আমাদের একটু জানা দরকার, যেহেতু প্রাসঙ্গিক তথ্য, এই জন্য আমি একটু জানিয়ে দিলাম। আচ্ছা, রাদারফোর্ড পরমাণু মডেল দেওয়া হয় কত সালে? কে দিয়েছেন ভাইয়া? বিজ্ঞানী রাদারফোর্ড দিয়েছেন। গেল আমাদের বেসিক কথা। এখন সে কিভাবে দিয়েছেন আসলে, এই পরমাণু পরীক্ষাটা কিভাবে তিনি করেছেন? পরমাণু মডেলটা পাওয়ার জন্য তো অবশ্যই তাকে কোনো না কোনো পরীক্ষা করতে হয়েছে। কোন পরীক্ষা করেছেন? সেই পরীক্ষার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে পরমাণুর মডেল দেন। রাদারফোর্ড আলফা কণা, কি কণা ভাইয়া? আলফা কণা বিচ্ছুরণ, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে পরমাণু মডেল প্রদত্ত করেন, পরমাণু মডেল প্রণয়ন করেন। আচ্ছা, এখন ভাইয়া আমরা কিন্তু আস্তে আস্তে ডিটেলসে ঢুকতেছি যে ভাইয়া আলফা কণা জিনিসটা আসলে কি। আলফা কণা জিনিসটা কি ভাইয়া? আমরা আগে একটু আলফা কণা নিয়ে জানা দরকার ভাইয়া। আলফা কণা জিনিসটা কি? দেখো, আলফা কণা হচ্ছে, দেখো আলফা কণার প্রতীকটা আমি লিখি, হিলিয়াম 2 4 এটি হচ্ছে আলফা কণার সংকেত। এটা হচ্ছে আলফা কণার সংকেত। হিলিয়াম, শুধু হিলিয়াম নিউক্লিয়াস না কিন্তু। দেখো এখানে যদি আমি প্লাস 2টা কেটে দেই, এটা কিন্তু আলফা কণা না, এটা কিন্তু আলফা কণা না। আলফা কণা হচ্ছে এটা। হিলিয়াম যখন 2টি ইলেকট্রন ত্যাগ করে তখন সেটাকে আলফা কণা বলা হয়। তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4, এটা আমরা জানি। 2টি ইলেকট্রন সে যখন ত্যাগ করছে তখন এই পুরোটাকে আমরা বলছি কি? একটা আলফা কণা। তাহলে আমি আলফা কণার সংখ্যা কি দ্বারা করাতে পারি ভাইয়া? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে।
এটা আমরা বলতে পারি ভাইয়া। তাহলে ভাইয়া সংজ্ঞাটা একটু লিখে ফেলি। সংজ্ঞাটা কি বললাম ভাইয়া? দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। এটা একটা সংজ্ঞা আমরা বলতে পারি। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া এখানে একটা বিষয় আছে। এই যে আলফা কণা, এই আলফা কণায় তুমি এখানে দেখো, এখানে প্রোটন কয়টা? প্রোটন কয়টা? প্রোটন হচ্ছে 2টা। ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 4। ভর সংখ্যা হচ্ছে 4। এবং তার ইলেকট্রন কত? ইলেকট্রন তো তার 2টা ছিল, সে তো 2টাই ত্যাগ করে দিয়েছে। তার যখন পারমাণবিক সংখ্যা যখন এইরকম ছিল হিলিয়াম, তখন তো তার ইলেকট্রন সংখ্যা ছিল 2। পরে যখন সে আলফা কণা হইলো, মানে সেখানে +2 যখন হলো, তখন তো তার ইলেকট্রন আর নাই, তার মানে ইলেকট্রন শূন্য। তার মানে ইলেকট্রন তার কয়টা? শূন্য। ইলেকট্রন শূন্য, তার মানে আলফা কণার কোনো ইলেকট্রন থাকে না। 2টি ইলেকট্রন ছিল, 2টাই সে ত্যাগ করে দিয়েছে, তার মানে ইলেকট্রন শূন্য। তার মানে আলফা কণার কোনো ইলেকট্রন থাকে না। তাহলে এখান থেকে আমি আরেকটা সংজ্ঞা দাঁড় করাতে পারি যে ইলেকট্রনবিহীন হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। বলা যায় না ভাইয়া? বলা যায়। ইলেকট্রনবিহীন, ইলেকট্রন যেহেতু নাই, ইলেকট্রনবিহীন হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। এটা আমরা লিখে দিচ্ছি ভাইয়া। ইলেকট্রনবিহীন হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। আলফা কণা বলে। তাহলে আলফা কণার প্রতীক পেলাম আমরা। এটা আলফা কণার 2টা সংজ্ঞা দাঁড় করাতে পারলাম যে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। আরেকটা সংজ্ঞা দাঁড় করাতে পারলাম যে আলফা কণার যেহেতু ইলেকট্রন নাই, সেহেতু আমি এটাকে বলতে পারি ইলেকট্রনবিহীন হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। দুইটাই বলা যায় কিনা ভাইয়া? দুইটাই বলা যায়। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের আলফা কণার বেসিক ইনফরমেশন। এখন আলফা কণা বেসিক্যালি কি? আলফা কণা হচ্ছে এক ধরনের তেজস্ক্রিয় রশ্মি, যেমন আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। তো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে এই ধরনের একটা ব্যাপার যে আলফা কণাটা আমরা পাবো কোথায়? কথা হচ্ছে আলফা কণাটা আমরা পাবো কোথায়? দেখো, আলফা কণা আমি যেটা বললাম, আলফা কণা আছে, আলফা রশ্মি আছে, বিটা রশ্মি আছে, গামা রশ্মি আছে। এগুলো কোথা থেকে পাওয়া যায়? তেজস্ক্রিয় রশ্মি সবসময় আসে তেজস্ক্রিয় মৌল থেকে। তাহলে এটা যদি আলফা কণা, তাহলে এটার জন্য অবশ্যই পাওয়ার জন্য আমাকে অবশ্যই কোনো না কোনো তেজস্ক্রিয় মৌল লাগবে। তেজস্ক্রিয় মৌল ছাড়া আমরা এটাকে কিভাবে পাবো? সেজন্য আলফা কণা পাওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি হচ্ছে, ধরো এই হচ্ছে ধরো রেডিয়াম। এটা কি ভাইয়া? এটা হচ্ছে রেডিয়াম। তাহলে রেডিয়াম একটা তেজস্ক্রিয় মৌল। রেডিয়াম কি ভাইয়া? একটা তেজস্ক্রিয় মৌল। তাহলে এখান থেকে যেহেতু সে তেজস্ক্রিয় মৌল, তাহলে সে তেজস্ক্রিয় রশ্মিক্ষরণ করবে। তার তেজস্ক্রিয় রশ্মির মধ্যে থেকেই তো আমি আলফা কণা পেতে পারি, তাই নয় কি? তাহলে এখান থেকে আমি পাবো কি? এইখান থেকে আমি বেসিক্যালি পাবো আলফা কণা। আলফার সাইন হচ্ছে এরকম। তাহলে আমি ভাইয়া জানলাম যে রাদারফোর্ড হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে তিনি পরমাণু মডেলটা দিয়েছিলেন। এখন আলফা কণাটা কি তার প্রতীকটা জানলাম, আলফা কণার 2টা সংজ্ঞা জানলাম আমরা, এবং আলফা কণা আমরা পাবো কোথা থেকে পাবো সেটা তো একটা প্রশ্ন। সেজন্য আমরা তেজস্ক্রিয় মৌল ধরো রেডিয়াম থেকে আমরা পেলাম, অন্য যে কোনো মৌল থেকেও পেতে পারি। আমরা এখানে একটা দেখাইছি আপাতত। এখন চলো আমরা ভাইয়া মূল পরীক্ষার মধ্যে চলে যাই। এখন আমরা যতটুকু বেসিক শেখানো দরকার ছিল, ইনফরমেশন যতটুকু না দিলেই নয় ততটুকু আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা চলো একদম ইনশাআল্লাহ মূল পরীক্ষায় চলে যাই। তিনি কিভাবে আসলে পরীক্ষাটা করেছিলেন। আচ্ছা,
তিনি পরীক্ষার জন্য কি কি জিনিস নিয়েছিলেন সেই উপকরণগুলো আমরা আগে লিখি। পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ। যে রাদারফোর্ড পরীক্ষার জন্য কিছু কিছু জিনিস তো নিতে হবে, তাই না? পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ কি কি জিনিস তিনি নিয়েছিলেন আসলে, কি কি জিনিস পাই আমরা? নাম্বার ওয়ান হচ্ছে আমরা আলফা কণা নিয়ে অনেকগুলো কথা বলছি, তাহলে অসংখ্য আলফা কণা লাগছে পরীক্ষার জন্য অবশ্যই। অসংখ্য কি কণা ভাইয়া? আলফা কণা। নাম্বার টু হচ্ছে একটা স্বর্ণের পাত। স্বর্ণের পাতের মধ্যে আমরা পাবো কি? স্বর্ণ। আমরা জানি কি স্বর্ণ মানে কি? স্বর্ণ মানে কি ভাইয়া? স্বর্ণ মানে কিন্তু আমাদের একটা মৌল আছে AU, এটা কিন্তু স্বর্ণের সংকেত। স্বর্ণ থেকে কি একটা পরমাণু পাওয়া যাবে না? তিনি যেহেতু পরমাণু মডেল দিবেন, সেখানে অবশ্যই একটা পরমাণু নিতে হবে, কিন্তু পরমাণু না নিলে কিন্তু তিনি তার মডেলটা দিতে পারবেন না। তো সেখানে সে স্যাম্পল হিসেবে তিনি স্বর্ণের পাত নিয়েছেন, যেখান থেকে তিনি স্বর্ণের মৌলটা পাবেন, যেটার উপর তিনি এক্সপেরিমেন্ট করবেন। আচ্ছা, তাহলে 2 নম্বরে নিয়েছেন কি? স্বর্ণের পাত। স্বর্ণের পাত থেকে বেসিক্যালি পাবেন কি? এই যে স্বর্ণের মৌল AU বা গোল্ড। আচ্ছা, এটা তোমরা জানো অবশ্যই স্বর্ণের পাত। নাম্বার 3 নিচে হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। কিসের পর্দা ভাইয়া? জিঙ্ক সালফাইডের পর্দা। কেন নিছেন সেটা আমরা বিস্তারিত পরীক্ষার মধ্যে জানবো। প্রয়োজনীয় উপকরণ কি কি? তাহলে অসংখ্য আলফা কণা নিয়ে আমরা বিস্তারিত জেনেছি যে আলফা কণা প্রতীক কি, কিভাবে কি। স্বর্ণের পাত কেন নেবেন? অবশ্যই যেহেতু পরমাণু মডেল প্রকাশ করবেন, তাকে তো একটা পরমাণুর স্যাম্পল হিসেবে নিতেই হবে, তাই না? তো সেই ক্ষেত্রে স্বর্ণের পাতটা তিনি নিয়েছেন। স্বর্ণ থেকে একটা মৌল AU, যেটার উপর তিনি এক্সপেরিমেন্ট করছেন। আর একটা নিয়েছেন হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা, যেটা হচ্ছে পিছনে ছিল। সেটা আমরা পরীক্ষার মধ্যে গেলে আস্তে আস্তে বুঝবো যে জিঙ্ক সালফাইডের পর্দা তিনি কেন নিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে চলো আমরা পরীক্ষার মধ্যে ঢুকে যাই। আচ্ছা, দেখো এটা কি নিলাম ভাইয়া? রেডিয়াম নিলাম, যেখান থেকে আমরা আলফা কণা পাবো। এখন রেডিয়াম তো ভাইয়া একটা তেজস্ক্রিয় মৌল, তাই না? খুবই মারাত্মক, খুবই ভয়ানক। এখন তেজস্ক্রিয় মৌলটা তো আমি উন্মুক্ত অবস্থায় রাখতে পারবো না, তাই না? অবশ্যই এটাকে একটা সেফ প্লেসে রাখতে হবে। সেই সেফ প্লেসটার নাম হচ্ছে, ধরে নাও এই হচ্ছে সেই সেফ প্লেসটা আর কি। এটা হচ্ছে সেই সেফ প্লেস। এটার নাম কি? লেড গোলক। কি নাম ভাইয়া? লেড গোলক। আচ্ছা, এটার নাম হচ্ছে লেড গোলক। এখন এখানে তিনি রেডিয়াম নিলেন কেন? রেডিয়াম থেকে কি পাওয়া যাবে? রেডিয়াম থেকে পাওয়া যাবে হচ্ছে আলফা কণা। এখন দেখি আমরা রেডিয়াম নিলাম। এখন অবশ্যই একটা পরমাণু নিতে হবে। পরমাণু নিয়েছিলেন কি? স্বর্ণের পাত। তো স্বর্ণের পাতের মধ্যে আছে কি? স্বর্ণ। তো ধরো আমরা একটা পরমাণু নিয়ে নিলাম আর কি। ধরো এই হচ্ছে একটা পরমাণু, স্বর্ণের পরমাণু নিলাম আমরা। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা পরমাণু নিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এইটার উপর তিনি হচ্ছে এক্সপেরিমেন্ট করবেন। এখন এখানে যেহেতু রেডিয়াম আছে, তাই না? রেডিয়াম থেকে অবশ্যই আলফা কণা বের হবে। এই হচ্ছে পরমাণুর ভিতর দিয়ে যাবে, গিয়ে কোথায় পড়বে? এইখানে নিব হচ্ছে আমরা একটা জিঙ্ক সালফাইডের পর্দা। কিসের পর্দা নিব ভাইয়া? জিঙ্ক সালফাইডের পর্দা। এটাকে আমরা ধরে নিলাম সেই পর্দাটা। আচ্ছা, এটাকে আমরা ধরে নিলাম সেই জিঙ্ক সালফাইডের পর্দা। তাহলে এটার নাম কি ভাইয়া? জিঙ্ক সালফাইডের পর্দা। জিঙ্ক সালফাইডের পর্দা। তাহলে তিনটা জিনিস নিলেন। রেডিয়াম, ধরো একটা তেজস্ক্রিয় মৌল রেডিয়াম নিলেন, যেটাকে তিনি একটা জিনিসের মধ্যে রাখছেন, সেটার নাম হচ্ছে লেড গোলক। এখানে তিনি হচ্ছে স্বর্ণের একটা ধরো মৌল ধরছেন, যে কোনো মৌলই ধরতে পারতেন, ধরো একটা মৌল এখানে। আর এখানে কি? জিঙ্ক সালফাইডের। এখান থেকে কি বের হবে ভাইয়া? আলফা কণা বের হবে।
আলফা কণা বের করো। এখন এইখানে এখান থেকে আলফা কণা বের হচ্ছে, ধরো এখান থেকে একটা আলফা কণা বের হয়েছে, বের হয়ে একদম বের হয়ে এইখানে এসে পড়ছে। কোথায় এসে পড়ছে ভাই? এইখানে একদম সোজা এসে এখানে পড়ছে। আচ্ছা, এটা একটা পরমাণু, যেহেতু এখানে একটা নিউক্লিয়াস দিতে হবে ভাইয়া, আমরা নিউক্লিয়াসটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখান থেকে সে আলফা কণা মারলো, একদম পরমাণুর একটা সাইড থেকে এখানে এসে পড়লো, গেল। এখন সে আরো একটা আলফা কণা নিক্ষেপ করলো, এখান থেকে আর একটা আলফা কণা সে নিক্ষেপ করলো, সেটাও সে সোজা পড়লো। তিনি দেখতে পেলেন যে আমি মেরেছি অনেকগুলো আলফা কণা, সবগুলো এখান থেকে সোজা এসে পড়ছে। আমি দুইটা দেখাইছি এখানে, যে দুইটা আলফা কণা মারছে, সবগুলো সোজা এসে পড়ছে। এ পাশ থেকেও তিনি মারলেন, এ পাশ থেকেও তিনি কি করলেন? আলফা কণা নিক্ষেপ করলেন, সেটাও এসে জিঙ্ক সালফাইডের পর্দার উপর পড়ছে। আবার আরো একটা ধরো মারছেন, আসলে তিনি তো নিক্ষেপ করেন না, এখানে যেহেতু তেজস্ক্রিয় মৌল রাখা আছে, এখান থেকে যেহেতু সেখানে সেই হিসেবে আলফা কণাগুলো অবশ্যই নিক্ষিপ্ত হবে। তাহলে এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে একটা আলফা কণা। কি কণা ভাইয়া? আলফা কণা। তাহলে আলফা কণাগুলো সে এইভাবে সিস্টেমেটিক্যালি নিক্ষেপ করছে। এখন সেগুলো যে এখানে জিঙ্ক সালফাইডের পর্দার উপরে পড়েছে, তিনি সেটা কিভাবে বুঝলেন ভাইয়া? এখন এই জিঙ্ক সালফাইড পর্দার কারণ, উদ্দেশ্যই হচ্ছে এটা, যে যখনই আলফা কণা এসে, আলফা কণা খুবই দ্রুত গতিসম্পন্ন একটা কণা, সেটা যখন এসে জিঙ্ক সালফাইডের পর্দার উপর পড়ে, তখন এখানে একটা আগুনের ফুলকার মতো সৃষ্টি হয়। তো সে যদি এই পাশে দাঁড়ায় আর এখান থেকে যদি দেখে এখানে আগুনের ফুলকার সৃষ্টি হয়েছে, তার মানে বোঝা যায় আলফা কণাটা অবশ্যই এখানে পড়ছে। ভাই বুঝতে পারছি কিনা? যে তিনি এখান থেকে দেখতেছেন যে এখানে একটা আগুনের ফুলকা তৈরি হয়েছে, তার মানে তিনি বুঝতে পারলেন যে আলফা কণাটা এখানে পড়ছে। এইটি হচ্ছে মূলত জিঙ্ক সালফাইডের তাৎপর্য। জিঙ্ক সালফাইড পর্দার নেয়ার উদ্দেশ্যই হচ্ছে এটা, যে আলফা কণাটা কোথায় পড়লো। এখানে আগুনের ফুলকা তৈরি হয়েছে, ধরো এখানে একটা, এই ধরো আমি আগুনের ফুলকাটা একটু স্টার মার্কিং দিয়ে দেখাই দিই। ধরো এই যে এই একটা আগুনের ফুলকা, একটা ধরো আগুনের ফুলকা, বুঝতে পারছি ভাইয়া? একটা আগুনের ফুলকা। এখন এই ফুলকার মাধ্যমে তিনি বুঝতে পারলেন যে আলফা কণাটা একদম সোজা পরমাণুটাকে ভেদ করে এই এখানে এসে পড়ছে। ঠিক আছে? আচ্ছা, এখন এখন তিনি যে ব্যাপারটা করছেন, দেখেন এখান থেকে আরো কিছু আলফা কণা তিনি নিক্ষেপ করছেন। আমরা আরো কিছু আলফা কণা নিক্ষেপ করি, এই সোজা আসছে, সোজা এসে যেটা এখান থেকে বাকি এখানে আসে, বাকি এখানে আসে। এখানে একটা আগুনের ফুলকা তৈরি হয়েছে, ধরো একটা উজ্জ্বল আলো তৈরি হয়েছে, যেটার মাধ্যমে তিনি বুঝতে পারছেন এখানে আসছে। আরো একটা তিনি ধরে নিক্ষেপ করলেন, সোজা আসলে বেশ ভালো, সোজাই তো যাওয়ার কথা স্বাভাবিক, তাই না? কেন বাঁকা গেল সেটা নিয়ে আমরা জানবো। বাকি দেখো আগে, এই গেল, এখানেই যে পড়ছে, দেখো এখান থেকে তিনি নিক্ষেপ করছেন, এখান থেকে তিনি নিক্ষেপ করছেন, তাহলে স্বাভাবিক কথা কি সে সোজা গিয়ে এখানে পড়বে, এটাই তো স্বাভাবিক কথা। কিন্তু আলফা কণাটা এইখান থেকে রাস্তাটা বাঁকিয়ে এখানে এসে পড়লো, বুঝতে পারছি? এখন তিনি কিভাবে বুঝলেন যে মারলাম আমি এখান থেকে, তাহলে পড়ার কথা এখানে, কিন্তু আগুনের ফুলকাটা তৈরি হয়েছে এখানে, তার মানে অবশ্যই আলফা কণাটা এখান থেকে বাঁকাই গেছে। এই বিষয়টা তিনি কিন্তু বুঝতে পারছেন। বাঁকানোর মাধ্যমে কি বুঝছেন সেটা আমরা দেখবো আসলে। এখন আলফা কণা কি ভাইয়া? আমরা আলফা কণা আগে পাইছিলাম কি? হিলিয়াম প্লাস 2 না? এটা পজিটিভ চার্জ না ভাইয়া? তাহলে একটা জিনিস কল্পনা করো ভাইয়া, যে এইখান থেকে আলফা কণাটা এখানে এসে বাঁকিয়ে কেন গেল? প্রশ্ন আসে না, বাঁকিয়ে কেন গেল? এখানে অবশ্যই ভিতরে এমন কিছু একটা আছে যেটা এই আলফা কণাকে বিকর্ষণ করছে। আলফা কণাটা এখান থেকে আসতেছে আসতেছে আসতেছে, এখান থেকে কেন বাঁকাই গেল? অবশ্যই এখানে কিছু একটা আছে যার ফলে সে বিকর্ষিত হয়েছে, বুঝতে পারছি ভাইয়া? সেটা কি ভাইয়া? এইটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে আমরা থাকে কি আমরা জানি, প্রোটন আর নিউট্রন। নিউট্রনের তো কোনো চার্জ নাই, প্রোটনে থাকে কি প্লাস। তো সেই প্লাসটা থাকার কারণে এখানে যদি প্লাস থাকে, আলফা কণাও যেহেতু প্লাস, আলফা কণা এখানে কি ভাইয়া? এগুলো কি সব প্লাস চার্জ? সব প্লাস চার্জ, সব কি প্লাস চার্জ। এই হচ্ছে আলফা কণা যাচ্ছে, সব প্লাস চার্জ। আচ্ছা, এখন
আলফা কণার কি প্লাস চার্জ না ভাইয়া? তো সে যখন এখান থেকে যাচ্ছে এই প্লাস আর এই প্লাস বিকশিত হওয়ার কারণে সে তার রাস্তা সোজা রাখতে পারেনি, সে এখান থেকে বাঁকিয়ে এই কর্নারে এসে পড়েছে। এইটা এইটা হচ্ছে একটা কথা। আচ্ছা গেল। এরপরের যে কথাটা সেটা হচ্ছে ভাইয়া, এরকম সে অসংখ্য আলফা কণা নিক্ষেপ করছে। এর মধ্যে প্রায় যদি মোটামুটি 20,000 আলফা কণা তার নিক্ষেপ করা হয়, তখন তিনি দেখতে পারলেন যে একটা আলফা কণা ধরো এখানে তিনি নিক্ষেপ করছেন একদম সোজা সোজা এখানে এসে সেটা আঘাত করবে, নিউক্লিয়াসে এসে আঘাত করছে। দেখা গেল কি সেটা নিউক্লিয়াস ভেদ করেও যায় নাই, এদিকেও যায় নাই, এদিকেও যায় নাই। সে কোথায় গেল তাহলে? দেখো সে গেল কোন দিকে? প্রথম তার যাওয়ার পথ হচ্ছে এদিকে, এদিকে। তারপর দেখা গেল কি সে আবার উল্টা পথে ব্যাক করলো। কি পথে ভাইয়া? উল্টা পথে। দেখো এখানে আঘাত করে সে আবার ব্যাক করে উল্টা পথে ফেরত আসছে, উল্টা পথে ফেরত আসছে। বুঝতে পারছি ভাইয়া? এখন এটা কেন ভাইয়া? আলফা কণা তিনি প্রায় অসংখ্য আলফা কণা তো নিক্ষেপ করছেন, তার মধ্যে দেখা যায় যে কিছু কিছু আলফা কণা এরকম সোজা গিয়ে কোথাও একটা আঘাত খেয়ে, তিনি তো তখন নিউক্লিয়াস আবিষ্কার করেন নাই, তাহলে আমরা ধরে নিতে পারি কোথাও একটা আঘাত খেয়ে সেটা আবার পিছনে ব্যাক করছে। তখনই তার মাথার ভিতরে কোশ্চেন জাগছে যে ভিতরে আসলে কি আছে, ভিতরে আসলে কি আছে। যেমন আগের বার এখানে আলফা কণাগুলো বাকিয়ে গেছে, তাহলে অবশ্যই তার মধ্যে ধারণা জাগছে যেন ভিতরে অবশ্যই প্লাস চার্জ, খুবই শক্তিশালী কোনো প্লাস চার্জ আছে। এবং এরপর যখন দেখলেন একটা আলফা কণা এখানে আঘাত করে পিছনে ব্যাক করে আসলো, কিভাবে এখানে আঘাত করছে এটা তিনি কিভাবে বুঝলেন? এটা একটা প্রশ্ন থাকে না। সে এখান থেকে আলফা কণা নিক্ষেপ করছেন, স্বাভাবিকভাবে কি এখানে একটা ফুলকা তৈরি হওয়ার কথা, আগুনের ফুলকা, সেটা কি তৈরি হয়েছে? তার মানে স্বাভাবিক বিষয় যে এখানে যদি ফুলকা হয় নাই, তার মানে আলফা কণাটা এখানে আসেই নাই, আলফা কণাটা এখানে আসেই নাই। তো দেখতে পারলেন পরীক্ষা নিরীক্ষা করে যে আলফা কণাটা এখান থেকে ব্যাক করে পিছনে চলে আসছে, সোজা নিউক্লিয়াস আঘাত করে পিছনে চলে আসছে। তখন তার মাথায় কোশ্চেন আসলো যে এখানে অবশ্যই আলফা কণা যেহেতু প্লাস, অবশ্যই এখানে আরো কোনো একটা ভারী একটা বস্তু আছে, খুবই ভারী এবং প্লাস একটা বস্তু আছে, যার কারণে সেই ভারী বস্তুটার সাথে আঘাত করার কারণে এই যে অল্প ভারী যে বস্তুটা সেটা পিছনে ব্যাক করে আসছে, পিছনে ব্যাক করে আসছে। এইটা হচ্ছে বিষয় যে অবশ্যই তাহলে ভিতরে প্লাস চার্জ বিশিষ্ট কোনো কিছু একটা আছে, এটা একটা পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট যেটা, যে সেটা খুবই ভারী, ভারী না হলে সেটা কেন ব্যাক করে আসবে? এমন তো হতে পারতো যে আলফা কণা এটাকে ছিটকে দিয়ে সামনে চলে গেল, সেটা তো হয় না। তখনই তার ভিতরে কোশ্চেন যাচ্ছে যে ভিতরে অবশ্যই এরকম ভারী কোনো কিছু একটা আছে, এটা একটা পয়েন্ট। দেখো তাহলে আমি যদি একটু সামারি করি তার পরীক্ষার বিষয়টা, তিনি কি করলেন? একটা তেজস্ক্রিয় মৌল নিলেন, তার কারণ কি? তার আলফা কণা লাগবে, আলফা কণা লাগবে। এই হচ্ছে স্বর্ণের মৌল, এই হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। আচ্ছা, তিনি কি করলেন? আলফা কণা অসংখ্য 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 আলফা কণা নিক্ষেপ করলেন। দেখা যায় কিছু কিছু আলফা কণা একদম সোজা গিয়ে পড়ে, এই যে সোজা গিয়ে পড়ছে একদম, এই যে একদম সোজা গিয়ে পড়ছে, সোজা গিয়ে পড়ছে। কিছু কিছু আলফা কণা একদম সোজা গিয়ে ওখানে পড়ছে। কিভাবে বুঝলেন ভাইয়া? ওই যে জিঙ্ক সালফাইডের পর্দায় আগুনের ফুলকা তৈরি হয়েছে, তার মাধ্যমে তিনি বুঝতে পারছেন যে এটা সোজা গিয়ে পড়ছে একদম। কারণ আমি মারছি এখান থেকে, গেছে এখানে ফুলকাও তৈরি হয়েছে এখানে, তার মানে সে সোজা গেছে। এইটা জিনিস তিনি পেয়েছেন। আর একটা জিনিস কি, কিছু কিছু যখন নিক্ষেপ করছেন, কিছু কিছু দেখা গেছে সামান্য পথ একটু বেঁকে গেছে, কারণ তিনি নিক্ষেপ করছেন এই পয়েন্ট থেকে, সেটা তো যাওয়ার কথাও এইখানে, তাই না? যাওয়ার কথা কোথায়? এইখানে, তাই না? কিন্তু সেটা আগুনের ফুলকা তৈরি হয়েছে এখানে, তার মানে তিনি বুঝতে পারছেন যে একটু এই দুইটা একটু বাকিয়ে গেছে, তার মানে তিনি কি বুঝলেন? যে অবশ্যই ভিতরে কিছু একটা আছে, কিছু একটা যদি না থাকে তাহলে সেটা কেন বেঁকে যাবে? ঠিক আছে ভাইয়া, আমরা বুঝতে পারছি। এরপর যখন আরো আরো কিছু আলফা কণা নিক্ষেপ করলেন, এর মধ্যে দেখা যাচ্ছে কিছু কিছু আলফা কণা একদম রিভার্স করে সোজা গিয়ে একদম সোজাই চলে আসছে। যেখানে সোজা গেছে এখানে তো আগুনের ফুলকা তৈরি হওয়ার কথা, তৈরি হয়েছে, হয় না? তার মানে এটা ব্যাক করে চলে আসছে। বুঝতে পারছি? তাহলে ব্যাক করে কেন চলে আসলো? অবশ্যই সে এখানে কোনো কিছুর সাথে একটা আঘাত করেছে, বাড়ি খেয়েছে, সেটা অবশ্যই কোনো একটা ভারী কিছুর সাথে যখন হালকা কিছু বাড়ি খায়, ভারীটা সরে যায় না, হালকাটা ব্যাক করে চলে আসে। তুমি একটা দেয়ালে ধাক্কা দাও, তাহলে কি দেয়াল সরে যাবে না তুমি 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 পিছনে ফেরত আসবা, তাই নয় কি? এরকম একটা ব্যাপার। তো ধরো একটা ট্রাকে যদি একটা রিক্সা ধাক্কা দেয়, তাহলে কি ট্রাক উড়ে মহাশূন্যে চলে যাবে?
নাকি রিক্সা ওখানে স্টপ হয়ে যাবে বা পিছনে চলে আসবে, কি হবে ভাইয়া? এরকম ব্যাপারটাই হয়েছে যে এখানে আলফা কণা হচ্ছে ক্ষুদ্র ভরের, আলফা কণা হচ্ছে ক্ষুদ্র ভরের, সে এখানে একটা ভারী কিছুর সাথে আঘাত খেয়েছে, যার জন্য সে আবার রিভার্স করে পিছনে চলে আসে। এইটা হচ্ছে বিষয়। এইসব অ্যানালজি গুলা সে পেয়েছে তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তার কাছে মনে হয়েছে যে ব্যাপারটা হচ্ছে এরকম কিছুটা ঘটতেছে। এখন এইখান থেকে সে আসলে কি কি ফলাফল পেল, এখানে একটা কথা বলে রাখা ভালো ভাইয়া, যে এইখানে যতগুলো আলফা কণা নিক্ষেপ করে না কেন, প্রায় 20,000টা আলফা কণার মধ্যে একটা আলফা কণা হচ্ছে এইভাবে রিভার্স করে। একটা আলফা কণা মানে অন এভারেজে দেখা গেছে, ধরো সে 40,000 আলফা কণা নিক্ষেপ করছে, তার মধ্যে দুইটা হচ্ছে এইভাবে একদম সোজা রিভার্স করছে, সোজা। তার মানে এভারেজে কত? 20,000-এর মধ্যে একটা, অসংখ্য 20,000 নিক্ষেপ করছে, তার মধ্যে ধরো একটা আলফা কণা এভাবে ব্যাক করছে, আবার 20,000 নিক্ষেপ করছে, তার মধ্যে ধরো একটা আলফা কণা এভাবে ব্যাক করছে। বুঝতে পারছি? এই একটা বিষয়। এখন আচ্ছা, এটা ছিল আমাদের নিউক্লিয়াস, এটা একটু মার্কিং করে দিচ্ছি ভাই। এটা ছিল আমাদের নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আচ্ছা, এখন এখান থেকে তিনি আসলে কি কি সিদ্ধান্ত নিতে পারেন ভাইয়া, সেই সিদ্ধান্তগুলো আমি দেখবো, যে তিনি রেজাল্টের ফলাফলটা তিনি কি পেয়েছেন, তার কাছে কি মনে হয়েছে ফলাফল বা প্রতিক্রিয়া, এবং আলটিমেটলি তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা একটা বোঝার বিষয়। এইটা হচ্ছে আলটিমেটলি তার পরীক্ষার যে সবচেয়ে যেটা আর কি, এইভাবে তিনি পরীক্ষা নিরীক্ষা করছেন একটা পরমাণুর উপরে, এইভাবে তিনি একদম অপারেশন চালিয়েছেন কাইন্ড অফ। তো অপারেশন চালিয়ে এই পরমাণু সম্পর্কে তিনি কি কি জিনিস অবজার্ভ করলেন সেটা আমরা দেখব। এখন তিনি দেখলেন যে প্রায় 99% আলফা কণা, দেখো এখানে কিন্তু অধিকাংশ আলফা কণাই সোজাসুজি চলে গেছে, তাই না? তিনি দেখলেন যে প্রায় 99% আলফা কণা তাদের গতিপথ পরিবর্তন না করে একদম স্বর্ণপথ ভেদ করে সোজাসুজি চলে যায়। দেখলেন যে প্রায় 99% আলফা কণা, 100টার মধ্যে প্রায় 99টা আলফা কণা একদম তার গতিপথ পরিবর্তন করে না, মানে এটাও হয় না, এটাও হয় না, এটাও হয় না, তার একদম সোজাসুজি চলে যায়, সোজাসুজি চলে যায়। অধিকাংশ আলফা কণা দেখা যায় যে সোজাসুজি চলে যায়। তার মানে কি বোঝা যায় ভাইয়া, যেহেতু এখান থেকে মারছি এখানে সোজা চলে গেছে, এরকম 100টার মধ্যে 99টাই ভেঙে সোজা চলে গেছে। তার মানে কি বোঝা যায়, যে এখানে অবশ্যই একটা ফাঁকা জায়গা আছে। ফাঁকা জায়গা যদি না থাকে তাহলে সে কি এদিকে যাবে? অবশ্যই যাবে না। তাহলে অবশ্যই সে বেঁকে যাবে, বা আঘাত লেগে অন্যদিকে চলে যাবে, বা পিছনে চলে আসবে। কিন্তু সে মারতেছে, সোজা চলে যাচ্ছে। এরকম 100টার মধ্যে প্রায় 99টা আছে। তার মানে বলা যায় যে অধিকাংশ স্থান এখানে ফাঁকা। এটা তার রেজাল্ট, রেজাল্ট যে তিনি রেজাল্ট কি পেলেন, যে প্রায় 99% আলফা কণা প্রায় একদম তারা সোজাসুজি চলে যায়। তার মাধ্যমে একটা সিদ্ধান্ত তিনি কি পেলেন, যে পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা। আচ্ছা, এরপরে কি পেলেন, যে মাত্র কয়েকটা আলফা কণা তাদের গতিপথটা সামান্য বেঁকে বেঁকে চলে যায়। তার মানে বোঝা যায় কি, অবশ্যই কেন্দ্রে কিছু একটা আছে, অবশ্যই কেন্দ্রে কিছু একটা আছে। তিনি এইটাটা রেজাল্ট পেলেন, যে অবশ্যই কেন্দ্রে কিছু একটা আছে, নয়তো আলফা কণাগুলো কেন বেঁকে যাবে, এটা একটা বিষয়। এইটা হচ্ছে তার রেজাল্ট নাম্বার বা ফলাফল হচ্ছে 2 নাম্বার, যে তিনি 2 নাম্বার ফলাফল এটা পেয়েছেন। 3 নাম্বারে তিনি যেটা অবজারভেশন করছেন, যে প্রায় 20,000টা আলফা কণার মধ্যে একটা আলফা কণা পুরোপুরি রিভার্স করে, পুরোপুরি সোজা গিয়ে এইখানে আগুনের ফুলকা হওয়ার কথা, কিন্তু সেখানে আগুনের ফুলকা না হয়ে সোজা গিয়ে সোজা আবার বিপরীতে ব্যাক করে। এটা তিনি দেখছেন পরীক্ষার মাধ্যমে, এই কয়েকটা বিষয় তিনি খেয়াল করছেন যে এই বিষয়গুলো ঘটতেছে। আচ্ছা, তাহলে আলটিমেটলি এখান থেকে তিনি কি সিদ্ধান্ত নিলেন ভাইয়া? সিদ্ধান্ত দেখো, অধিকাংশ আলফা কণা যেহেতু এখান থেকে সোজা চলে যায়, সোজা চলে যায়, পথও বাঁকাচ্ছে না, রিভার্সও করতেছে না, তার মানে তিনি একটা সিদ্ধান্ত নিতে পারেন যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। তিনি সেই একটা সিদ্ধান্ত নিলেন। এরপর তিনি আর একটা সিদ্ধান্ত নিলেন কি, যে যেহেতু এখান থেকে কিছু আলফা কণা বেঁকে যায়, কিছু আলফা কণা বেঁকে যাচ্ছে, তার মানে অবশ্যই পরমাণুর কেন্দ্রে প্লাস চার্জ কিছু একটা আছে, কারণ আলফা কণার চার্জ কি ভাইয়া? প্লাস। আলফা কণার চার্জ যেহেতু প্লাস, তার মানে অবশ্যই কেন্দ্রে প্লাস চার্জ কিছু একটা আছে, কারণ আমরা জানি সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে, প্লাস প্লাসকে বিকর্ষণ করে, মাইনাস মাইনাসকে বিকর্ষণ করে। তার মানে এখানে তিনি দেখলেন যেহেতু কিছু সংখ্যক বেঁকে যাচ্ছে, তার মানে অবশ্যই এখানে কিছু একটা ধনাত্মক চার্জ বিদ্যমান। এটা ছিল তার 2 নম্বর সিদ্ধান্ত। আচ্ছা, এরপর 3 নম্বর সিদ্ধান্ত যেটা নিলেন, যে পরমাণুর কেন্দ্রে একটা ভারী বস্তু বিদ্যমান। কি বিদ্যমান? ভারী বস্তু, যেটার নামকরণ তিনি করলেন হচ্ছে নিউক্লিয়াস। তার মতে যে পরমাণুর ভরের 99.97%, 99.97%, 99.97% ভর
কোথায় থাকে? নিউক্লিয়াস। কোথায় থাকে ভাইয়া? নিউক্লিয়াস। তিনি তার মতে এই বিষয়টা পেলেন। তাহলে ভাইয়া তিনি সর্বশেষ সিদ্ধান্তটা কি পেলেন? যে পরমাণুর কেন্দ্রে খুব একটা ভারী বস্তু কিছু একটা আছে। সেটা তো আমরা বুঝতেই পারলাম যে একটা আলফা কণা যেহেতু এরকম রিভার্স করে, এগুলো যেহেতু বেঁকে যায়, তার মানে অবশ্যই কিছু একটা আছে ভিতরে। তিনিও সেটা অনুমান করলেন যে পরমাণুর কেন্দ্রে এরকম একটা ভারী বস্তু আছে, যেটার নাম দিলেন তিনি নিউক্লিয়াস। কি নাম দিলেন ভাইয়া? নিউক্লিয়াস। এবং তার ভর প্রায় একটা পরমাণুর 99.97%। চিন্তা করতে পারো যে একটা পরমাণুর অধিকাংশ, অধিকাংশ মানে সব ভর বলতে গেলে একটা পরমাণুর ভর কত? 100। 100 এর মধ্যে 99.97 থাকে নিউক্লিয়াসের ভিতরে। বাকি যে কক্ষপথের ভর, সেটার ভর খুবই সামান্য, খুবই সামান্য। তিনি এই সিদ্ধান্তগুলা পেয়েছেন। আচ্ছা, তাহলে তার এই সিদ্ধান্তে কি আসলো? যে পরমাণুর ভর হচ্ছে, নিউক্লিয়াসের ভর হচ্ছে 99.97%। পুরোটার ভর যদি 100 হয়, নিউক্লিয়াসের ভরই হচ্ছে 99.97। আর বাকিটার ভর হচ্ছে সেই সামান্য স্যালাইট। ঠিক আছে ভাইয়া? এইটা হচ্ছে তার সিদ্ধান্ত ছিল। এখন চলো ভাইয়া, আমরা একটু তিনি যে ফলাফলগুলো পেলেন, রেজাল্টগুলো পেলেন, সেগুলো আমরা একটু লিখে দিই, যাতে তোমাদের নোট তুলতে একটু সহজ হয়। আমি তোমাদেরকে পরীক্ষাটা লিখে দেখালাম এবং বুঝালাম, প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে বুঝালাম এখন, এবং প্রত্যেকটা বিষয়কে মুখে মুখে বলে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা যেটা দেখব, যে একটু একটু লিখে দিই, যাতে করে তোমাদের নোট করতে সুবিধা হয়। এবং এই অংশটুকু অবশ্যই ভাই তোমরা চিত্র আঁকবা, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে সুন্দর করে চিত্র এঁকে নোট করে পড়বা। আচ্ছা, এটা মুছে দিলাম। এখন তিনি কি কি রেজাল্ট বা ফলাফল পেলেন, যে কথাগুলো আমরা বলছি, সেই কথাগুলো একটু ভাইয়া নোট করে দিই, যাতে করে তোমাদের নোটটা তুলতে সহজ হয়, যাতে তোমাদের আর নিজে থেকে নোট তুলতে না হয়। একদম ভাইয়া সম্পূর্ণ গুছিয়ে দিচ্ছি, তোমাদের আর কোনো প্যারা নেই। আচ্ছা, দেখো। তার ফলাফল কি পেলেন? রেজাল্ট। কলমগুলোতে দাগ পড়তেছে না কেন? এই যে দেখো ভাই, রেজাল্ট, ফলাফল কি পেলেন? তিনি ফলাফল কি পেলেন, যে কথাগুলো আমরা বলছি সেটাকে একটু লিখে দিচ্ছি। প্রায় 99% আলফা কণা, প্রায় 99% আলফা কণা, প্রায় 99% আলফা কণা তাদের গতিপথ পরিবর্তন না করে, তাদের গতিপথ পরিবর্তন, তাদের গতিপথ পরিবর্তন না করে সোজাসুজি গিয়ে পর্দায় আঘাত করে। এটা আমরা ভাইয়া অলরেডি বুঝিয়েছি তোমাদের, যে প্রায় 99% আলফা কণা তাদের গতিপথ পরিবর্তন না করে সোজাসুজি গিয়ে একদম পর্দায় আঘাত করে বা সোজাসুজি চলে যায়। আচ্ছা, 2 নম্বর ফলাফল তিনি কি পেলেন? সামান্য কিছু কণা তাদের গতিপথ পরিবর্তন করে, তাদের গতিপথ একটু বেঁকে, পরিবর্তন করে না এক্স্যাক্টলি, সামান্য কিছু কণা তাদের গতিপথ একটু বেঁকে পর্দায় গিয়ে আঘাত করে। কোন পর্দা ভাইয়া? জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে আঘাত করে। গেল, এটা গেল যে সামান্য কিছু কণা তাদের গতিপথ একটু বেঁকে পর্দায় গিয়ে আঘাত করে। আচ্ছা, 3 নম্বর রেজাল্ট তিনি কি পেলেন?
বলো তো ভাইয়া? ওই যে একটা আলফা কণা রিভার্স করে আসে, যে প্রায় 20,000টি আলফা কণার মধ্যে 20,000টি আলফা কণার মধ্যে এটা 20,000টি আলফা কণার মধ্যে একটি আলফা কণা তার গতিপথ পরিবর্তন করে বিপরীতে, একদম সোজা বিপরীতে চলে আসে, আচ্ছা, এই তিনটা ফলাফল তিনি হচ্ছেন পেয়েছেন। গেল, এখন আমাদের তিনটা ফলাফল গেল। এখন এই তিনটা ফলাফল তিনি দেখলেন, এই তিনটার আলোকে তিনি কি কি সিদ্ধান্ত আসলে নিলেন। আচ্ছা, সেই সিদ্ধান্তগুলো আমরা একটু লিখে দিই। আচ্ছা, তার পরীক্ষার মাধ্যমে তিনি কি কি রেজাল্ট পেলেন সেটা আমরা লিখে নিলাম। এখন তিনি কি কি সিদ্ধান্ত পেলেন, আলটিমেটলি তিনি কি কি ডিসিশন নিলেন তার পরীক্ষা থেকে, সেটা আমরা তুলে দিচ্ছি। সিদ্ধান্ত নাম্বার 1, পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা বা পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা। পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা, এই সিদ্ধান্ত নিলেন। আমি কিন্তু অলরেডি তোমাদের একটু বুঝিয়েছি, জাস্ট লিখে দিচ্ছি। পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা, এটা তিনি পেলেন। নাম্বার 2, তিনি সিদ্ধান্ত 2 নম্বরে কি পেলেন? পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিদ্যমান, এটা একটা সিদ্ধান্ত, এটা আমরা পেলাম। নাম্বার 3 তে কি সিদ্ধান্ত পেলেন? পরমাণুর কেন্দ্রে খুব ভারী একটি ক্ষুদ্র বস্তু বিদ্যমান। পরমাণুর কেন্দ্রে খুব ভারী একটি ক্ষুদ্র বস্তু বিদ্যমান, যেখানে না, এখানে এটা নামটা কি লিখছিলেন, যে পরমাণুর কেন্দ্রে খুব ভারী একটি ক্ষুদ্র বস্তু বিদ্যমান, যার নাম দিয়েছিলেন কি বলতো ভাইয়া? যার নাম দিয়েছিলেন নিউক্লিয়াস। এবং আরো একটু বলেছিলেন যে এখানে পরমাণুর মোট ভরের প্রায় 99.97% বিদ্যমান। তার মানে তুমি চিন্তা করো যে নিউক্লিয়াসটা কতটা ভারী, পরমাণু কত বড়, তো সেখানে সেটার সাপেক্ষে নিউক্লিয়াসটা কিন্তু খুবই ছোট, এবং পরমাণুর মোট ভর যদি ধরো 100, তার 99.97 হচ্ছে নিউক্লিয়াসের কাছে। তার মানে বলা যায় নিউক্লিয়াস হচ্ছে একটা পরমাণুর মাথা, পরমাণুর একটা কেন্দ্র বা মাথা, এরকমটা বলা যায়। ঠিক আছে ভাই, এই হচ্ছে মোটামুটি তিনটা সিদ্ধান্ত পেয়েছেন, যে পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা এবং পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিদ্যমান
এবং পরমাণুর কেন্দ্রে খুব ভারী একটি ক্ষুদ্র বস্তু বিদ্যমান যার নাম দিয়েছিলেন হচ্ছে নিউক্লিয়াস। এখানে পরমাণুর মোট ভরের প্রায় 99.97% বিদ্যমান। আচ্ছা, গেল আমাদের। ওকে, এখন আমার মোটামুটি রাদারফোর্ড পরমাণু মডেলের যে তিনি কিভাবে পরীক্ষাটা নিয়েছিলেন, পরীক্ষা নেওয়ার পর তিনি কি কি ফলাফল পেয়েছিলেন, যে না পরীক্ষার পর আমি এই বিষয়গুলো অবজার্ভ করছি বা পর্যবেক্ষণ করেছি, আলটিমেটলি তিনি কি কি সিদ্ধান্ত নিলেন, যে তিনি পরমাণু সম্পর্কে এই সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর অধিকাংশ জায়গা হচ্ছে ফাঁকা। তার কাছে মনে হচ্ছে, তিনি তো পরমাণু মডেল দিচ্ছেন, তার কাছে মনে হচ্ছে যে পরমাণুর অধিকাংশ জায়গা কি ভাইয়া ফাঁকা। তার কাছে আরো কি মনে হলো যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিদ্যমান। তার কাছে আরো মনে হলো যে পরমাণুর কেন্দ্রে যে বস্তুটা আছে সেটা খুবই ক্ষুদ্র একটা বস্তু এবং সেটা খুবই ভারী একটা বস্তু, পরমাণুর মোট ভরের তুলনায়। সেটা মনে হলো, যার নামটা তিনি দিয়েছিলেন কি নিউক্লিয়াস। তাহলে ভাইয়া এখান থেকে একটা এমসিকিউ পেয়ে গেলাম যে নিউক্লিয়াসের আবিষ্কার কে, বেসিক্যালি রাদারফোর্ড। আচ্ছা, তার মানে রাদারফোর্ড পরমাণু মডেলের মাধ্যমে বেসিক্যালি আমরা নিউক্লিয়াসের আবিষ্কারটা হয়ে যায়। আচ্ছা, এটা বিষয়। এখন আমরা পরীক্ষার মাধ্যমে অনেকগুলো জিনিস জানতে পারলাম। এখন আমরা তোমাদের বইয়ে চলে যাব। এখন বইয়ে যে বিষয়গুলো আছে ভাইয়া তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। এই যে এখন যেটা পড়ালাম ভাইয়া, এই সব বিষয় তোমার সরাসরি তোমার এসএসসি বইতে নাই, এটা হচ্ছে ইন্টারের বিষয়। এখন আমি যদি এই বিষয়গুলো না বলতাম ভাইয়া, তাহলে তোমার কাছে তোমাদের এসএসসি লেভেলে যতটুকু আছে সেই বিষয়টা কনসেপ্টটা বুঝতে কঠিন হয়ে যেত। এই জন্য ভাইয়া আমার এতটুকু বলাটা জরুরি ছিল। এই জন্য ক্লাসের শুরুতে বলছি ভাইয়া একদম ডিটেলসে আমরা শিখবো, একদম ডিটেলসে শেখার জন্য আমি তোমাদের এত কিছু দেখালাম। কিন্তু তোমাদের যদি এত ডিটেলসে শেখার দরকার ছিল না, প্লাস কিন্তু এমনিতেই পাওয়া যায়। কিন্তু যদি কনসেপ্টটা বুঝতে হয়, কনসেপ্টটা বোঝার জন্য আমি প্রত্যেকটা বিষয়কে তোমাদেরকে ভেঙে ভেঙে ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এখন আমি তোমাদের বইয়ে চলে যাব যে বইয়ে আসলে তোমাদের এই বিষয় নিয়ে কি বলা আছে। আমি দেখাই দেবো যে বইয়ে তোমরা প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পারো কিনা। দেখো তোমাদের বইয়ে তো এতটা ডিটেলসে লেখা নেই, আমি দেখাই তোমাদেরকে। দেখো বইয়ের যদি তুমি প্রথম পয়েন্টটা ধরো, দেখো পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস, যেটা কিন্তু আমরা অলরেডি পড়েছি। আমি দেখাই দিচ্ছি যে আমাদের বইটা সম্পূর্ণ কভার হয়েছে কিনা। এখন তুমি বইয়ের প্রত্যেকটা লাইন ধরতে পারো কিনা। দেখো নিউক্লিয়াসের ভিতরে বলছে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। এটা তো আমরা এমনিতেই জানি যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে আর নিউট্রন থাকে, আর ইলেকট্রন তো অবশ্যই বাইরে অবস্থান করে। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে যেটা বলছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, যেটা কিন্তু আমরা অলরেডি বলছি ভাইয়া। এরপর বলছে কি পরমাণুর ভিতরে অধিকাংশ জায়গায় ফাঁকা, যেটা আমাদের 1 নাম্বার সিদ্ধান্ত ছিল, এটা কিন্তু তোমরা বুঝতে পারছো। আচ্ছা, 3 নাম্বার যেটা বলছে ভাইয়া, যে রাদারফোর্ডের পরমাণু মডেলে রাদারফোর্ড যেটা বলতে চাইছে যে পরমাণুর যে পৃথিবী আমাদের সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে কি ঘুরে ভাইয়া, পৃথিবী ঘোরে না, বা গ্রহ ঘোরে। তো এই যে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরতেছে, তার মতে ধরো এটা হচ্ছে সূর্য, সাপোজ এইটা হচ্ছে সূর্য, এখন সূর্যকে কেন্দ্র করে, তার মতে হচ্ছে সূর্যকে কেন্দ্র করে যেভাবে হচ্ছে, ধরো এই হচ্ছে গ্রহগুলা, এই হচ্ছে কি গ্রহগুলা। তো সূর্যকে কেন্দ্র করে যেহেতু গ্রহগুলা যেভাবে ঘুরতেছে, তার মতে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করেও, ধরো এখানে আমরা নিউক্লিয়াস আঁকলাম, এই হচ্ছে তোমার নিউক্লিয়াসকে কেন্দ্র করেও ইলেকট্রনগুলো ঘুরতেছে। এইটা হচ্ছে তার মতে। ঠিক আছে ভাইয়া, তার মতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতেছে। তিনি এই ঘোড়ার সাথে এই ঘোড়ার একটা তুলনা করছেন। বাকি তুলনাটা কতটুকু সঠিক সেটা আমরা পরে দেখব। এটা তিনি তার পরমাণু মডেল বলেছেন। এখন আর তিনি যেটা বলছেন যে পরমাণুর কেন্দ্রে যতগুলা প্রোটন থাকে, নিউক্লিয়াসের কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে তার চারপাশে ততগুলো ইলেকট্রনই থাকে। এটা তো আমরা আগে থেকেই জানি, যতগুলো প্রোটন থাকে স্বাভাবিকভাবে তো সেই কয়টা ইলেকট্রন থাকে। আচ্ছা, তিনি এখানে আরেকটা জিনিস বলছেন যে এখানে একটা কেন্দ্রমুখী বল কাজ করে এবং একটা কেন্দ্রবিমুখী বল কাজ করে। এই কেন্দ্রমুখী বল কাজ করার ফলে ইলেকট্রনটা ঘুরতে পারে। এখন ভাইয়া কেন্দ্রমুখী বল বিষয়টা কি সেটা আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা দেখো, কেন্দ্রমুখী বল জিনিসটা কি একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। কেন্দ্রমুখী বল জিনিসটা কি, তিনি বলছেন যে এখানে একটা ইলেকট্রনগুলো ঘোরার ফলে এখানে একটা কেন্দ্রমুখী বল কাজ করে। কেন্দ্রমুখী বল জিনিসটা কি, ধরো একটা বস্তু যখন ঘুরে, এইভাবে ধরো ঘুরতেছে, এইভাবে ধরো একটা বস্তু এখানে আছে যে সার্কেল করতেছে।
ধরো যখনই সে সার্কেল করবে, একটা বস্তু কেনই বা এখানে ঘুরতে পারবে? তার তো এই বরাবর ছিটকে যাওয়ার কথা, তাই নয় কি? যে এই বরাবর একদম ছিটকে যাবে, বা বস্তুটা যখন এইখানে থাকবে তখন সে এদিক থেকে বেঁকে কেন আসবে? তার তো স্বাভাবিকভাবে এখান থেকে ছিটকে যাওয়ার কথা, স্বাভাবিকভাবে এখানে তার ছিটকে যাওয়ার কথা। আবার এখান থেকে বস্তুটা এদিকে ছিটকে যাওয়ার কথা না? এদিকে ছিটকে যাওয়ার কথা কিনা? আবার বস্তুটা যখন এইখানে এই পয়েন্টে যখন আসবে তখন সে কি এরকম কার্ভ নেয়ার কথা, নাকি স্বাভাবিকভাবে বস্তুটা এভাবে ছিটকে যাওয়ার কথা? এটা তো স্বাভাবিক কথা, কিন্তু বাস্তবে কি ছিটকে যায়? বাস্তবে তো ছিটকে যায় না। যদি ছিটকে যেত তাহলে সূর্যের চারদিকে পৃথিবীকে এভাবে ঘুরতে পারতো? ঘুরতে পারে না। এই সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরতেছে বা এইভাবে যে কোনো বস্তুকে তুমি ঘুরাও, সেক্ষেত্রে সেই বস্তুটা কেন ছিটকে যায় না? এইখানে হচ্ছে কেন্দ্রমুখী বলের ব্যাপার। যে যখন এই বস্তুটা এইভাবে ঘোরে তখন তার ঘোরার দিক থাকে সাধারণত এই দিক বরাবর, তাহলে এই দিক বরাবর ছিটকে যাওয়ার একটা প্রবণতা থাকে, কিন্তু তখন তার কেন্দ্রের দিকে এক ধরনের বল কাজ করে, কেন্দ্রের দিকে এক ধরনের বল কাজ করে। একইভাবে এখান থেকেও তার কেন্দ্রের দিকে এক ধরনের বল কাজ করবে, এখান থেকেও এক ধরনের বল কাজ করবে, এখান থেকেও এক ধরনের বল কাজ করবে। যখনই সে বস্তুটা এখানে আসবে কেন্দ্রমুখী বল কাজ করবে, এখানে আসবে কেন্দ্রমুখী বল কাজ করবে, এখানে আসবে কেন্দ্রমুখী বল কাজ করবে। এবং আমরা জানি যে প্রতিটা বলের আবার একটা বিপরীত বলও থাকবে, তাই না? তো যখন সে কেন্দ্রমুখী বল দিবে তার পাল্টা আবার এই দিক বরাবর, এই দিক বরাবর একটা কেন্দ্রবিমুখী বলও থাকবে। তো এই বল আর এই বল সমান হয়, এই বল আর এই বল সমান হয়। তো এদিকে হচ্ছে তার কেন্দ্রের দিকে টানতেছে, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, এবং এদিকে সে আবার নিজেকে টানতেছে। তোমাকে যদি কেউ টেনে নেয়, তুমিও তো নিজেকে একটু প্রোটেক্ট করতে চাইবে, তাই না? তো সে আবার নিজেকে পাল্টে টানতেছে। তো যখন টানাটানি চলে এখানে, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল। যখন এই দুইটা বল সমান হয়, আলটিমেটলি বস্তুটা এখানে স্থির থাকে। লজিক, যে যখন বস্তুটা কেন্দ্রের দিকে টানে সেটাকে বলে কেন্দ্রমুখী বল, আর যখন বস্তুটা নিজেকে বিপরীত দিকে টানে তখন সেটাকে বলে কেন্দ্র বিমুখী বল। এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল আলটিমেটলি সমান হয়, যার ফলে এই বস্তুটা এখানে ঘুরতে পারে। এটা মোটামুটি একটা বেসিক কনসেপ্ট তোমাকে শিখিয়ে রাখলাম। বাকি এগুলো তুমি যখন আরো বিস্তারিত পড়বা, এসএসসি যখন পড়বা, তখন বিস্তারিত আরো ইনশাআল্লাহ এই বিষয়টা ক্লিয়ার হবে। বাকি তোমাদের বোঝার জন্য যতটুকু দরকার ততটুকু আমি শিখিয়ে দিলাম। যে তিনি যেটা বলতে চাইছেন যে ইলেকট্রনও যখন এরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো এভাবে ঘুরতেছে, ইলেকট্রন যখন ঘুরতেছে তখন অবশ্যই কেন্দ্রমুখী বল আছে। কেন্দ্রমুখী বল যদি না থাকে ইলেকট্রন তো এভাবে ছিটকে যাওয়ার কথা, তাই নয় কি? ইলেকট্রন তো এভাবে ছিটকে যাওয়ার কথা, ইলেকট্রনগুলো তো এই দিক বরাবর ছিটকে যাওয়ার কথা, তাই না? কিন্তু ছিটকে কি বাস্তবে যায়? বাস্তবে তো যায় না, সে তো এভাবে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে। কেন ঘুরতে থাকে? কারণ তার এদিকে একটা কেন্দ্রমুখী বল কাজ করে, এদিকে একটা কেন্দ্রমুখী বল কাজ করে, এদিকে একটা কেন্দ্রমুখী, এদিকে একটা কেন্দ্রমুখী, মানে কেন্দ্রের দিকে তার একটা টান বল কিন্তু কাজ করে, টান বল কাজ করে, এবং সেও নিজেকে একটা কেন্দ্রমুখী বল দেয়। আলটিমেটলি সেই ইলেকট্রনটা এই কক্ষপথে স্থির থাকে। এটাই হচ্ছে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলের এই ক্ষেত্রে ব্যবহার। আচ্ছা, এখন এটা তিনি বলতে চাইছেন যে ধনাত্মক নিউক্লিয়াস ঋণাত্মক ইলেকট্রনকে এক ধরনের কেন্দ্রমুখী বল দ্বারা আকৃষ্ট করে রাখে, যার ফলে সে কিন্তু এখানে স্থির থাকে, নয়তো তো সে কোথায় ছিটকে চলে যেত। আচ্ছা, এই একটা বিষয়। এবং তিনি বলছেন কি সূর্যের চারদিকে যেরকম গ্রহগুলো ঘুরে, একইভাবে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো ঘুরে। এই যে সূর্যের সাথে গ্রহের সাথে যে তার এই যে পরমাণু মডেলকে তুলনা করা হয়েছে, এই জন্য এই পরমাণু মডেলকে আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটার নাম হচ্ছে সোলার সিস্টেম মডেল, সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, এটাকে তিনি বলছেন কি সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল। আচ্ছা, এইটা এই এই হচ্ছে তার প্রস্তাবনা, যে রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে তিনি এই বিষয়গুলোকে ইনক্লুড করছেন। এখন ভাইয়া তার পরমাণু মডেলটা কি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ বা একদম একুরেট কিনা? না ভাইয়া, তার পরমাণু মডেল সম্পূর্ণ একুরেট না। তার পরমাণু মডেলের বেশ কিছু লিমিটেশনস আছে, সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাগুলো কি, যে তিনি কোন কোন বিষয় ব্যাখ্যা করতে পারেন না, সেটা একটা বোঝার বিষয়। যে তিনি তো এইসব কথা বললেন, এখন তিনি তো একজন মানুষ, তাই না? তিনি বিজ্ঞানী, তিনি এক্সপেরিমেন্ট করছেন, তার তো কোথাও না কোথাও ভুল থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে। সেই সীমাবদ্ধতাগুলো কি, তিনি কোন কোন বিষয়কে ব্যাখ্যা করতে পারে নাই, নাম্বার ওয়ান, যে তিনি কি কোনো কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দিচ্ছেন? এই যে ধরো নিউক্লিয়াস এখানে থাকে, এই চারদিকে ইলেকট্রন ঘোরে, এটা আমরা আঁকলাম, ঠিক আছে, কিন্তু তিনি কি বলছেন যে ইলেকট্রনটা এরকম বৃত্তাকার কক্ষপথে ঘোরে? এটাকে তিনি বলছেন? বলে না কিন্তু।
এটা সে পরবর্তীতে বিজ্ঞানী বোর এসে বলছেন। বাকি সেটা বোর পরমাণু মডেলে আমরা জানতে পারবো। বাকি রাদারফোর্ড তো নিজে তো আর বলে নাই যেটা কি বৃত্তাকার কক্ষপথ, নাকি এটা একটা চতুর্ভুজ, নাকি এটা একটা ত্রিভুজ, কিছু বলছেন রাদারফোর্ড? কিছুই বলে নাই। এটা একটা সীমাবদ্ধতা যে ইলেকট্রন তো ঘুরবে, বেশ ভালো ঘুরবে, কি কি পথে, কিভাবে ঘুরবে সে বিষয়ে কিছু বলে নাই। এটা একটা তার লিমিটেশন আমরা বলতে পারি। আচ্ছা, নাম্বার 2 লিমিটেশন যেটা তিনি করছেন কি, এই যে একটা পরমাণু, এই একটা পরমাণুকে তিনি কার সাথে তুলনা করছেন? একটা সূর্য আর গ্রহের সাথে। এটা হচ্ছে ধরো সূর্য, আর এটা হচ্ছে ধরো পৃথিবী। পৃথিবী এখন এটা একটা দেখো প্লাস চার্জ, আর এটা হচ্ছে মাইনাস চার্জ। আর এখানে সূর্যের কি কোনো চার্জ আছে ভাইয়া? পৃথিবীর কোনো চার্জ আছে? বা কোনো গ্রহের কোনো চার্জ আছে? চার্জ কিন্তু নাই। তাহলে একটা চার্জযুক্ত বস্তুর সাথে একটা চার্জহীন বস্তুর কি কোনো তুলনা খাটে? খাটে না। তো একটা তিনি একটা অবাস্তব তুলনা দিলেন, কোনো কিছু একটা ঘুরলেই কি সেটার সাথে পরমাণু মডেলের তুলনা হবে? সেটা তো হবে না। তো তিনি এটা ঘুরতেছেন, বেশ ভালো কথা, তার সাথে একটা মন গড়া তিনি তুলনা দিয়ে দিলেন যে সূর্যের সাথে, সূর্যের চারদিকে যেরকম গ্রহ ঘুরে ওইরকম নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন গুলো ঘুরে। এটা মন গড়া একটা তিনি কথা বললেন। তো এটা চার্জযুক্ত একটা বস্তুর সাথে চার্জহীন একটা বস্তুর তুলনা এভাবে খাটে না। এটার সীমাবদ্ধতা। নাম্বার 3 সীমাবদ্ধতা, তিনি বলছেন যে এই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরতেছে, এটা বলছেন। একটা ইলেকট্রন নিয়ে বলছেন, কিন্তু একাধিক যে ইলেকট্রন যদি থাকে, এখানে যদি 4টা ইলেকট্রন থাকে, 4টা ইলেকট্রন থাকে, তাহলে তারা কিভাবে ঘুরবে, কিভাবে ঘুরবে এই সংক্রান্ত কোনো ধারণা দেয় না। বলছে একটা ইলেকট্রন থাকলে এইভাবে 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 ঘুরবে, বেশ ভালো। কিন্তু একাধিক যদি থাকে, 2টা যদি থাকে, 5টা যদি থাকে, 10টা যদি থাকে, তখন তখন কিভাবে ঘুরবে এই বিষয়ে কোনো ডিটেইলসে তিনি কোনো কথা বলেন নাই। আচ্ছা, এখন এরপর বিজ্ঞানী ম্যাক্সওয়েল এসে একটা তথ্য দিয়েছেন। বিজ্ঞানী ম্যাক্সওয়েল এসে তথ্য দিয়েছেন, একটা তথ্য দিয়েছেন। সেই তথ্যটা হচ্ছে, দেখাচ্ছি ভাইয়া। বিজ্ঞানী ম্যাক্সওয়েল এসে বলছেন যে এইখানে যদি একটা প্লাস চার্জ থাকে এবং তার চারদিকে ধরো ইলেকট্রন এরকম ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, এই ধরো ঘুরতেছে 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 ঘুরতেছে, ঘুরে 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 আলটিমেটলি সে গিয়ে নিউক্লিয়াসে পতিত হবে। নিউক্লিয়াসে পতিত হবে। ম্যাক্সওয়েল সাহেব যেটা বলতে চাইছেন যে এরকম যদি একটা চার্জযুক্ত বস্তু ক্রমাগত ঘুরতে থাকে, ক্রমাগত ঘুরতে থাকে, তাহলে এক সময় সে গিয়ে এইভাবে কেন্দ্রে পতিত হবে। এখন এইটা হচ্ছে মাইনাস ইলেকট্রন। এগুলো কি ইলেকট্রন না ভাইয়া? প্রত্যেকটা জায়গা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন 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 এভাবে ঘুরতে ঘুরতে আলটিমেটলি যদি এইখানে, এখানে কি ভাই নিউক্লিয়াস, তো ইলেকট্রন আর নিউক্লিয়াস যদি সংঘর্ষ হয়, একটা মাইনাস একটা প্লাস, তাহলে কি পরমাণুর আলটিমেটলি কোনো অস্তিত্ব থাকে? কোনো অস্তিত্ব কিন্তু থাকে না। সেই বিষয়টা তিনি ম্যাক্সওয়েল বলতে চাইছেন যে যদি একটা চার্জযুক্ত বস্তু এইভাবে যদি ক্রমাগত ঘুরতে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই বস্তুটা একটা সময় শক্তি হারাইতে থাকবে। শক্তি হারাইতে হারাইতে এক সময় সে কেন্দ্রে বা নিউক্লিয়াসে পতিত হবে। নিউক্লিয়াসে পতিত হলে সেটার সাথে নিউক্লিয়াসের সংঘর্ষের ফলে আলটিমেটলি পরমাণুর কোনো অস্তিত্বই থাকবে না। তার মানে বলা যায় কি, তার মানে যদি আমি রাদারফোর্ডের পরমাণু মডেল ফলো করি, তার মানে পরমাণুর কোনো অস্তিত্বই নেই। কিন্তু বাস্তবিক হিসেবে পরমাণু তো আছে। তার মানে অবশ্যই এখানে কোনো বিষয় আছে, কোনো একটা সিস্টেমে ঘুরতেছে যার কারণে এইভাবে পতিত হচ্ছে না, এবং পরমাণুর অস্তিত্বটাও ঠিক আছে। সেটা রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারে না। এটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল আর কি বলছেন। বাকি এই যে রাদারফোর্ডের সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাকে ক্লিয়ার করে, সীমাবদ্ধতাকে দূর করে একটু আপডেটেড ফর্মে পরমাণু মডেল একজন দিয়েছেন, সেটা হচ্ছে বোর, বিজ্ঞানী বোর। সেটা পরে পরে ক্লাসে আমরা ইনশাআল্লাহ দেখব। বাকি রাদারফোর্ড পরমাণু মডেলের যতটা বিস্তারিত ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয় আমরা ক্লিয়ার করতে আশা করি পারছি তোমাদের জন্য। প্রথমে আমরা দেখো রাদারফোর্ড পরমাণু মডেল একদম ডিটেইলসে আমরা জানছি, কিন্তু যে তিনি পরীক্ষাটা কিভাবে করলেন, আলফা কণা দিয়ে পরীক্ষাটা কিভাবে করলেন, তারপর তিনি অবজারভেশনগুলো কি কি পেলেন, যে অবজারভেশনগুলো রেজাল্ট বা ফলাফল, তিনি প্রতিক্রিয়াগুলো কি কি পেলেন, এবং তার প্রেক্ষিতে তিনি কি কি সিদ্ধান্ত নিলেন, সেটা কিন্তু আমি দেখাইছি পুরোপুরি ডিটেলসে তোমাদের বোঝার সাথে। পরবর্তীতে তোমাদের বইয়ে যেটা আছে রাদারফোর্ড পরমাণু মডেলের বিষয়ে যা যা লেখা আছে আমি কিন্তু ধরে ধরে দেখাই দিছি, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বুঝাই দিছি। ঠিক আছে ভাইয়া? এরপর যে সীমাবদ্ধতাগুলো আছে সেই প্রত্যেকটা পয়েন্টও কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি যে এরপর রাদারফোর্ড পরমাণু মডেলের আর কোনো কিছু কোনো বাকি থাকবে না। এইটুকু যদি তোমরা সম্পূর্ণ ক্লাসটুকু ভাই করে থাকো এবং পুরোপুরি ভাইয়া যদি তুমি নোটটা কমপ্লিট করে থাকো, নোটটা যদি কমপ্লিট করো এবং পুরোটা যদি ভাইয়ের ক্লাসের সাথে বুঝে বুঝে পড়ো, আশা করছি রাদারফোর্ড পরমাণু মডেল একদম ইজি হয়ে যাবে, একদম ইজি ভাইয়া।
আমি তোমাদেরকে একদম পূর্ণাঙ্গ ডিটেলসে পড়ানোর চেষ্টা করছি, যে বিষয়গুলো অনেক তোমাদের এসএসসি লেভেলের বইতে নাই। এই বিষয়টা হচ্ছে যে আমি যে একে একে দেখাইলাম আলফা কণা পরীক্ষা, এটা হচ্ছে তোমাদের ইন্টারের রসায়নের অংশ। তো সেটা সেখান থেকে এনে আমি তোমাদেরকে ডিটেলসে বোঝানোর স্বার্থে বুঝিয়েছি, যে তোমাদের জন্য বইয়ের প্রত্যেকটা ভাষা বোঝাটা সহজ হয়, বোঝাটা সহজ হয়, যেন ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। আমি কিন্তু ভাইয়া এতটা ডিটেলসে না বুঝে তোমাদের বইটা রিডিং পড়ায় আমি দিতে পারতাম, তোমরা কিন্তু ধরতেও পারতা না। তোমরা ওই রকম পড়ে কোনো রকম লিখে দিয়ে আসতা, হ্যাঁ হয়তো এ প্লাসও পেতা, কারণ তোমরা বোঝো নাই, কিন্তু পরীক্ষা হলে তো লিখছো, স্যার তো মার্ক দিয়ে দিত, এ প্লাস কিন্তু পেয়ে যেত ঠিকই। কিন্তু তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না, কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে, বেসিক না থাকার কারণে তুমি কিন্তু ইন্টারে গিয়ে ঠিকই ধরা খাওয়া ভাইয়া। এই জন্য ভাইয়া প্রত্যেকটা বিষয়কে একদম বেসিক ডিটেলস সহ বোঝা দরকার। আমি রাদারফোর্ড পরমাণু মডেলটা আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের জন্য একদম সহজ করে দেওয়ার জন্য। তোমরা ভাইয়া একদম ভাইয়ের ক্লাসটা যদি পূর্ণাঙ্গ রূপে কমপ্লিট করে থাকো, ইনশাল্লাহ আমি বিশ্বাস রাখি যে এখান থেকে তোমার আর কোনো বেসিক কোনো সমস্যা থাকবে না, কোনো সিকিউতে কোনো সমস্যা থাকবে না, কোনো এমসিকিউতে কোনো সমস্যা থাকবে না, একদম বুঝে বুঝে তুমি প্রত্যেকটাকে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে ভাইয়া? এরকম যদি তুমি আরও ক্লাস চাও, ফার্দার কোনো বিষয়ে চাও, কোন টপিক নিয়ে চাও, সেই বিষয়টা কমেন্ট করে জানাতে পারো যে ভাইয়া এই বিষয়ের উপর ক্লাস চাই, তাহলে আমি সেই বিষয়টা নিয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করব। এবং যদি তুমি ডিটেলস এরকম ক্লাস চাও, সারফেস লেভেলে না যে হালকা হালকা জানলাম এরকমটা না, যদি ডিটেলসে প্রতিটা ক্লাস চাও, ইনশাল্লাহ ভাইয়ের চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো, এই ভিডিওটাকে লাইক দিয়ে রাখতে পারো, এবং যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সেটা তোমার কাছে সরাসরি চলে যাবে। আর যদি সাবস্ক্রাইব না করো তখন সেটা তোমার কাছে সহজে কিন্তু রিস্ক করবে না। ঠিক আছে ভাইয়া? আর যদি তোমার কোনো ভাইয়ার বা তোমার তোমার যদি কোনো বন্ধু, তোমার যদি কারো যদি এমন হয় যার এই বিষয়টা নিয়ে পড়া দরকার বা যার জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে, তুমি তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে পারো। ঠিক আছে ভাইয়া? ভালো থাকো, তাহলে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।